বলো মা কবুল। বল বোন, কবুল বল। কবুল আপনি বলুন। মানে কি? আমি তোর ভাই, আমি কেন কবুল বলবো? কেন কবুল বলবেন আপনি কি বুঝতে পারতেছেন না? কবুলটা আপনি বলতে হবে, আপনি কবুল বলুন। আরে তুমি এসব কি বলতেছো? আমার ভাই কেন কবুল বলবে? এটা আপনার ভাই, তো কি হয়েছে? ভাইয়ের সাথে আপনার বিয়ে হবে, আপনি আপনার বোনকে বিয়ে করেন, আপনি কবুল বলুন। আপনার মাথা ঠিক আছে? কি বলছেন? কখন দেখছেন ভাই বোনের বিয়ে হয়? দেখছেন আপনি কখনো? কখনো দেখি নাই, কিন্তু আজকে দেখাবো। এদেশে মানুষ দেখবে যে ভাই বোনের বিয়ে হয়েছে। কোনটা আপনি বলুন আর আপনি বলুন। আরে কি বলতেছেন আপনি এসব? মানে আমার ভাই কেন কবুল বলবে? আমি আমার ভাইকে কেন বিয়ে করব? কি সব উল্টাপাল্টা কথা বলতেছেন আপনি? আপনার কি মাথা ঠিক আছে? বল, তুই কাকে ঠিক করছিস বিয়ের জন্য? হ্যাঁ, একটু মাথায় ঠিক নেই। বিয়ের আগে তোর সঙ্গে ব্যবহার করছিস, বিয়ের পরে কি করতো সাথেও? কেন, আমি কি খারাপ কোনো কিছু ব্যবহার করতেছি? আপনার কি মনে হচ্ছে আমি খারাপ কথা বলতেছি? আমি তো শুধুমাত্র আপনাকে বলেছি কবুলটা আপনি বলুন। আপনার যদি বোন হয়ে থাকে তাহলে আপনার বোনকে আপনি বিয়ে করুন, আপনার বোনকে আপনি কবুল বলুন। আর আপনার যদি সে ভাই হয়ে থাকে তাহলে আপনার ভাইকে আপনি কবুল বলুন। এইটা কি বলতেছেন আপনি? আপনি কি কখনো কোথাও দেখছেন যে ভাই বোনের বিয়ে হয়? ভাই বোন কখনো বিয়ে করে? এই ভাই, আপনার মাথা কি নষ্ট হয়ে গেছে? আপনি কি পাগল হয়ে গেছেন? উনি কেন মেয়েকে কবুল বলবে? কবুল তো বলবেন আপনি। উনি হচ্ছে মেয়ের ভাই, আর আপনি আসছেন মেয়েকে বিয়ে করতে। আপনি কবুল বলুন। আপনি কখনো দেখেন নাই ভাই বোনের বিয়ে হইতে, কিন্তু আজকে আপনি দেখবেন যে ভাই বোনের বিয়ে। হ্যাঁ, আরে আপনি কবুল বলুন, বলুন কবুল। আপনি কি বলছেন এগুলো? আপনার মাথা ঠিক আছে? আমি কেন কবুল বলবো? আমি তোর ভাই। চুপ! একটা কথা আপনি বলবেন না। যদি আপনি আর একটা কথা বলেন না, তাহলে না আমি এখানে না পুলিশ ডাকতে বাধ্য হব। আমি ভুলে যাব যে এই মেয়ের ভাই আপনি। আর হ্যাঁ, আজকে আমি তাকে বিয়ে করতে এসেছিলাম, কিন্তু না আজকে বিয়েটা আমি তাকে করব না। আর আপনি আপনি করবেন আপনার বোনকে বিয়ে, আর আপনি করবেন আপনার ভাইকে বিয়ে। এইটা আজকে করতে হবে আপনারা। যদি আপনি বিয়ে না করেন তাহলে আজকে এই কাজী অফিসে আগুন লাগিয়ে দেব আমি। আরে আপনি এসব কি বলতেছেন? আপনার কি মাথা ঠিক আছে? আপনি বলতেছেন আপনি পুলিশ ডাকবেন, আবার আমার ভাইয়ের সাথে আমাকে বিয়ে করতে বলতেছেন। মানে আপনি কি বলতেছেন না আমার মাথার মধ্যে কিছু ঢুকতেছে না। আচ্ছা, আমি তো আপনার সাথে এর আগে আরো অনেকবার কথা বলছি। কই, তখন তো আমি আপনাকে এরকম রিয়াক্ট করতে কখনো দেখিনি। আপনি তো খুব শান্তশিষ্ট একজন মানুষ। আমি ফোনে আপনার সাথে যতবার কথা বলছি ততবারই আপনি আমার সাথে ভালো বিহেভিয়ার করছেন। এমনকি যেদিন আমাদের বাড়িতে আসলেন আমাকে দেখার জন্য, সেই দিনও দেখলাম আপনি কত নম্র আচরণ করলেন, কত ভদ্রভাবে আমাদের সাথে কথা বললেন। কিন্তু হঠাৎ করে আজকে কি হয়েছে? আপনি আমার সাথে এরকম বিহেভিয়ার কেন করতেছেন? ও আচ্ছা, আপনি কোনো কিছু বুঝতে পারতেছেন না? তাহলে আপনাকে আমি বুঝাই বলতেছি, তাহলে দেখুন। ও হচ্ছে আমার ভাই। এই পৃথিবীতে আমার ভাই ছাড়া আমার আর আপন কেউ নাই। ছোটোবেলায় বাবা মা মারা গেছে, তারপরের থেকে আমার ভাই আমাকে কোলে পিঠে করে মানুষ করছে। এখন আমার ভাই আমার বাবা, আর আমার ভাই আমার মা। আমার ভাই ছাড়া আমার আর কেউ নাই। আরে আপনি তো ভাগ্যবতী যে আপনার একটা ভাই আছে। আপনার বিপদ আপদে আপনার ভাই আপনার পাশে থাকে। আর আমি কত বড় হতভাগা যে এই দুনিয়াতে আমার আপন বলতে কেউ নেই। অনেক ছোটোবেলায় না, আমি যখন অনেক ছোটো ছিলাম তখন আমার বাবা মা দুজনেই মারা যায়। কত কষ্ট করে যে আমি মানুষ হয়েছি, কত কষ্ট করে যে একটু বড় হয়েছি। কোনো সময় খেতে ফেলেছি, কোনো সময় খাইতে পারি নাই। হা হা, সেসব দিনের কথা বললে না আমার দেহটা ফেটে যায় কষ্টে। যাই হোক, অনেক কষ্ট করে একটু বড় হলাম। আমার বয়স যখন 18 বছর হলো, হ্যাঁ, তখন আমি প্রবাসী মাটিতে চলে যাই। আমি প্রবাসী মাটিতে যেয়ে কত কষ্ট করেছি, কত পরিশ্রম করেছি, মাথার ঘাম পায়ে ফেলে টাকা উপার্জন করেছি। আর এখন ওই প্রবাসী মাটিতে আমার লাখ লাখ টাকার সম্পত্তি আছে, আমার গাড়ি আছে, আমার বিজনেস আছে। এখন আমি লাখ টাকার মালিক। আল্লাহর অশেষ রহমতে আল্লাহ আমাকে এটা করেছে। আজকে যদি আমার বাবা মা যদি দুনিয়াতে বেঁচে থাকতেন না, অনেক খুশি হতেন। যাই হোক, আমি কখনো কোনোদিন কোনো মেয়ের দিকে তাকিয়ে দেখিনি। হ্যাঁ, আল্লাহ হয়তো বা আপনাকে আমার জন্যই দুনিয়াতে পাঠিয়েছেন। কি জানি কীভাবে যেন আপনার সাথে আমার পরিচয়টা হয়ে গেছে। আপনাকে না আমি ভালোবাসি। আর আপনার সাথে তো কতদিন যাবৎ আমাদের কথা হচ্ছে। আর আমি প্রবাস থেকে আমি দেশে আসলাম শুধুমাত্র আপনাকে বিয়ে করে প্রবাসী মাটিতে নিয়ে যাব এই জন্য। আসলে ভাই, আপনার কথাবার্তা শুনে যা বুঝলাম, এই পৃথিবীতে তো আপনারও কেউ নাই। আপনার আচার ব্যবহার দেখে আমার খুব ভালো লেগেছে। তাই আমি মনে করতেছি আমার এই হতভাগা বোনটাকে যদি আমি আপনার হাতে তুলে দেই,
তাহলে আমি নিশ্চিন্তে থাকবো, আমার টেনশন থাকবে না। আমার বোনটা অনেক সুখে শান্তিতে আপনার সঙ্গে সংসার করবে। আমি আমি আপনার সাথে আমার বোনের বিয়ে দিতে চাই, আমার কোনো আপত্তি নেই। বোন, তুই কি বলিস? আমি কি বলবো ভাইয়া, মা বাবা তো কেউ নাই। এখন তুমি যেটা ভালো মনে করো সেটাই। তুমি যদি ওনার সাথে আমাকে বিয়ে দিতে চাও তাহলে আমি রাজি আছি। যাক, আলহামদুলিল্লাহ। এখন ভাইয়া, ইনশাআল্লাহ আমি আপনাকে একটা গ্যারান্টি দিতে পারি, সেটা হচ্ছে আপনার বোনকে কখনো অযত্নে রাখবো না। ইনশাআল্লাহ আমি এটা গ্যারান্টি দিতে পারি, আপনার বোন আমার কাছে ভালো থাকবে। যেহেতু আপনার বোনেরও কোনো মা বাবা কেউ নাই আপনি ছাড়া, আপনার বোনও যেমন এতিম, আমিও তেমন এতিম। আসলে আমি এতিমের কষ্ট বুঝি। যার বাবা মা কেউ নাই সে কত কষ্ট করে যে মানুষ হয়, কত কষ্ট করে যে বড় হয়, সেটা আমি হারে হারে জানি। কারণ সেই জীবনটা তো আমি পার করে আছি, আমি তো জানি। যাই হোক, আমি আর কিছু বলতে চাই না। যেহেতু প্রবাস থেকে আমি দেশে আসলাম আপনার বোনকে বিয়ে করার জন্য, আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমি আপনার বোনকে বিয়ে করতে চাই। ইনশাল্লাহ আমার কোনো আপত্তি নেই। আসলে এই জামানায় আপনার মতো মানুষ পাওয়া যায় একটু টাফ হয়ে যায়, আর সেখানে আপনি কিনা নিজ থেকে আমার এই হতভাগার বোনের দিকে তাকিয়েছেন, তাকে বিয়ে করতে চাচ্ছেন। এখানে আমার কিছু বলার নাই। ওর আল্লাহ যা করে না ভালোর জন্যই করে। বিশ্বাস করেন, আজকে আমরা নিশ্চিন্ত থাকতে পারবো যে আমার বোনটার পাশে হয়তো আমি ছাড়াও এই পৃথিবীতে আর কেউ থাকবে। আল্লাহর কাছে অশেষ অশেষ রহমান। ঠিক আছে ভাই, তাহলে আমার তো কোনো আফসোস নাই। এখন যদি আপনি কিছু বলতে পারেন তাহলে বলেন, কিন্তু ভাই আপনাকে সব কিছু খুলেই বললাম, আমাদের কিন্তু দেওয়ার মতো এরকম কোনো ক্যাপাসিটি নাই। না না, আপনি কি বলতেছেন? আপনার বোনকে আপনি এত কষ্ট করে মানুষ করেছেন, বড় করেছেন, এছাড়া আর কি পাওয়ার আছে? আপনার মূল্যবান বোনটাকে যে আমার কাছে দিয়ে দিচ্ছেন, এটাই তো সব থেকে বড় জিনিস আপনি আমাকে দিচ্ছেন। হ্যাঁ, না না, আমার কোনো কিছু দিতে হবে না। আল্লাহর রহমতে আমার কোনো জিনিসের অভাব নাই, আমার কোনো কিছু লাগবে না। শুধুমাত্র আপনার বোনকে আমার কাছে দিলেই হবে। ইনশাল্লাহ আপনার বোনকে আমি ভালো রাখবো। ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। ঠিক আছে ভাই, তাহলে আপনি তো নিজেই বলছেন যে আপনার হাতে বেশি সময় নাই, তাহলে আগামী শুক্রবারে দিন আমরা বিয়েটা সেরে ফেললে কেমন হয় বোন? তোমরা যেটা ভালো মনে করো। ভাই আপনি কি বলেন? না, আমার কোনো সমস্যা নেই, যেহেতু আমি বেশি দিন থাকতে পারবো না দেশে। কারণ এই দেশে তো আমার আর কেউ নাই, আমার বিজনেস, আমার সব কিছুই প্রবাসের মাটিতে। আমার অতি শীঘ্রই চলে যেতে হবে, আমি বেশি সময় দিতে পারবো না। আর যেহেতু সামনে শুক্রবারে আপনারা ফেলেছেন বা আপনি বলছেন, ইনশাল্লাহ সামনে শুক্রবারে আপনার বোনের সাথে আমার বিয়ে হচ্ছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাইয়া, আপনি শরবত খেয়ে, আপনি তো অনেকক্ষণ ধরে কথা বলছেন, কিছুই খাচ্ছেন না, খান না। না থাক, আলহামদুলিল্লাহ আপনি বলছেন, আমি খেয়ে নিয়েছি মনে করেন। আচ্ছা, আমার না আজকে একটা মিটিং আছে, আমি বেশি টাইম এখানে বুঝতে পারবো না। আমি তাহলে আজকে আসি, আর আগামী শুক্রবার আমাদের দেখা হচ্ছে। ইনশাআল্লাহ। আচ্ছা তাহলে আসে। হ্যাঁ, ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। সবই তো বুঝলাম, এখানে সমস্যাটা কোথায়? সমস্যা না এখানে না, সমস্যা কোথায় কি আপনি কি বুঝতে পারতেছেন না? আপনি বুঝতে পারবেন, তাহলে দেখেন। মাই ডিয়ার জান, অ্যাক্টিংটা কেমন করলাম? হ্যাঁ, দেখতে হবে না, স্বামীটা কার? আমার স্বামী বলে কথা। এমন অ্যাক্টিং করছো না, ও তো বোঝারই উপায় নাই যে তুমি অ্যাক্টিং করছো নাকি রিয়েল বলছো। আরে ও তো ভাই বানিয়েছে, তুমি যা বলছো সব সত্যি। তুমি আমার ভাই, ও তো একটা বোকা। মাই ডিয়ার জান, ও যে এতগুলো কথা বললো যে ওর বিদেশের মাটিতে নাকি ব্যবসা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, কোনো কিছুর অভাব নাই, এ এতটা বলো না। ওর সামনে এত সুন্দর একটা মিথ্যা গল্প সাজিয়ে বললাম সত্য বানিয়ে, আর ও সব বিশ্বাস করলো। হ্যাঁ, কত বড় বলদ দেখছো তুমি? হ্যাঁ, আরে আমরা এমন ভাবে সাজিয়ে গুছিয়ে কথা বলছি, তো কোনোভাবে ধরতেই পারে না। ওর জায়গায় অন্য কোনো মানুষ থাকলেও ধরতে পারতো না। এই জন্যই তো। শোনো না, ভালোই হয়েছে বলো। এখন ওর বিদেশে এত ব্যাংক ব্যালেন্স আছে, এত টাকা পয়সা আছে, কোম্পানি আছে, তাহলে তো আমাদের কোনো চিন্তাই নাই। সেটাই তো বলছি জান, ওর বিদেশি টাকা, ব্যাংক ব্যালেন্স, 1 বছর পরে তুমি আর আমিও চলে যাব বিদেশ। সেখানে গিয়ে আমাদের কি হবে? আমাদের বাচ্চা হবে, বেবি হবে, ঘুরবো ফিরবো, যেখানে মন চাই সেখানে এই, যাব। শোনো না, হ্যাঁ। আমি একটা বুদ্ধি পাইছি। সেটা কি জানো? হ্যাঁ, বলো বলো। আমি এর বিয়ে করব। বিয়ে করার কিছুদিন পরে আমি ওর সয় সম্পত্তি যা কিছু আছে সব কিছু আমার নামে করে নিয়ে তারপর আমি ওকে ডিভোর্স দিয়ে দেব। হ্যাঁ, তুমি একদম ঠিক বলছো। শোনো, বিয়ের দিন থেকেই না বুঝছো তো, ওকে তুমি টর্চার করবে, যা ইচ্ছে তাই বলবে, ঠিক আছে?
টর্চার করতে করতে এমন জায়গায় নিয়ে যাবে, ওই তোমাকে বাধ্য করবে, ঠিক আছে, ওই তোমাকে বাধ্য করবে ডিভোর্স দেওয়ার জন্য। আর ডিভোর্স দিতে আমরা পেয়ে যাবো কাবিননামার 50 কোটি টাকা, তাই না? ঠিক আছে শোনো, এখন এগুলো বলে চলবে না। ও তো শুক্রবার ডেট দিয়েছি, এর ভিতরে আমাদের সব কিছু প্ল্যানিং করতে হবে, ঠিক আছে? সব কিছু আমাদের প্ল্যান মতো হওয়া লাগবে, কিন্তু না হলে কিন্তু আমরা ফেসে যাবো। যদি কোনো রকম একবার জেনে যায় আমাদের এই প্ল্যানটা, তাহলে বুঝতে পারতেছো কী হবে। আরে মানুষ জানবে কেন? আমরা তো কাউকে ইনভাইট করব না, আমরা শুধু দুজন থাকবো, আর কাজী থাকবে আর ও থাকবে। আর ও যদি কোনো মানুষকে নিয়ে আসে তাহলে নিয়ে আসবে, কিন্তু আমাদের তরফ থেকে তো কোনো মানুষকে জানানোর কোনো প্রয়োজন নেই। না মোটেও না, ঠিক আছে, তুমি একদম ঠিক বলছো। হ্যাঁ, তাহলে আমরা শুক্রবার দিন কাজী অফিসে যাব, যা হওয়ার কাজী অফিসেই হবে। বুঝতে পেরেছেন সমস্যা কোথায় সেটা কি বুঝতে পেরেছেন? আপনি কি মনে করেছেন যে আমি কোনো কিছু দেখি না? আমার সাথে যা মিথ্যা অভিনয়টা করছেন এটা কি ঠিক করেছেন? আমার টাকা পয়সা অর্থ সম্পদ দেখে আমাকে ভালোবাসা প্রবণতা দেখিয়ে আমার সব কিছু আপনি আপনার নিজের নামে লিখে নিয়ে আপনার এই জামাইকে নিয়ে হ্যাঁ সুখে শান্তিতে সংসার করবেন না, এটা কখনো না আমি হতে দিব না। আর আমি আপনাদের মতো প্রতারকদেরকে পুলিশে দেব, কারণ আপনারা প্রতারক। আমার মতো অনেকের সাথে আপনারা এই ধরনের প্রতারণা করেছেন, সেটা আজকে আমি আমার নিজের চোখে দেখেছি। আর আপনাদের প্রতারণার জন্য সব কিছু আমার কাছে ভিডিও স্কিপ আছে, আমি পুলিশকে ডেকে পুলিশ কমপ্লেন করব। আসলে চুপ থাকেন, আপনি আমার কাছে মাপ চাইেন না। আপনি আমাকে বিদেশ থেকে এই দেশে আনছেন, এই দেশে আমার কেউ নাই সেটা আপনি ভালো করে জানেন। আপনাকে আমি বলেছি আমার বাবা মা কেউ এই দুনিয়াতে নাই, কিন্তু আল্লাহ পাক আমাকে অর্থ সম্পদ টাকা পয়সা সব কিছু দিয়েছে। আর আপনি সেই টাকা পয়সা লোভ করে আপনি বিদেশ থেকে আমাকে দেশে এনে আমাকে ভালোবাসা ফাঁদে পেলে, আমাকে মেরে ফেলে সব অর্থ সম্পদ আপনার নিজের নামে করে নিয়ে আপনার এই জামাইকে নিয়ে আপনি সুখে শান্তিতে সংসার করতে চেয়েছেন, এই প্ল্যানটা আপনি করেছেন, এটা আপনি অন্যায় করেছেন। আর এখন আপনি আপনার জামাইকে ভাই বানিয়ে ফেলেছেন। ছি, আসলে দেখেন ভুল হয়ে গেছে, আমি 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 ভুল করে ফেলছি, প্লিজ আমাদের মাফ করে দেন, আমরা চলে যাই। হ্যাঁ চলো। ও ভাই, আমাদের আপনি মাফ করে দেন না, আমরা না সত্যি অনেক বড় ভুল করে ফেলেছি। আজকের পর থেকে আমরা সত্যি এরকম ভুল আর কখনোই করবো না। আমরা কারোর কোনো প্রবাসীর সঙ্গে এমন কাজ করবো না, কোনো প্রবাসীর টাকা চুপ! সব থেকে বড় প্রতারণা করেছেন আপনি। আপনার স্ত্রীকে আপনি আপনার বোন বানিয়ে বিভিন্ন প্রবাসীদের সাথে এভাবে প্রতারণা করে টাকা পয়সা হাতিয়ে নেন। হ্যাঁ, সেটা আমি বুঝতে পেরেছি। আর যেন কোনো প্রবাসী যাতে এভাবে বাটপাড়ির শিকার না হয়, প্রতারণার শিকার না হয়। কারণ প্রবাসী যারা থাকে না, তারা না অনেক সহজ সরল হয়, আর তো পেঁয়াজ গোস কোনো কিছু বোঝে না। যে পেঁয়াজ গোস দিয়ে আপনারা আমাকে বিপদে ফেলেছেন, আমাকে দেশে ডেকে এনেছেন, আর কি ভেবেছেন আমি এখানে আইছি খালি হাতে? না, আমি পুলিশে এনেছি, আপনাদেরকে দুজনকে পুলিশে দেবো আমি। ও বুঝতে পারছি, তোমরা দুজন প্রতারক চক্র না? এই মেয়ানো কি ফাইজলামি শুরু করছো? এটা একটা কাজী অফিস, আর আমার চিনো আমি কে? আমার নাম হচ্ছে মোল্লা গাজী। এই এলাকার অত্র এলাকার যত মানুষ আছে না, সবাই আমাকে এক নামে চিনে, মোল্লা গাজী। আজকে এই এলাকার যত বিয়ে আছে সব আমি পড়াই। আজ পর্যন্ত কোনো বিয়ে নেই, কেউ কিছু বলতে পারে নাই। আর তোমরা এসে আমার নাম খারাপ করতে, এ ভাই আপনি পুলিশ আনছেন না, এদেরকে এখনই পুলিশে দেন, এরা না হলে আরো প্রতারণা করবে। এই মেয়ে, এই তোমরা দুজন এখনই আনতে পারো। কাজী সাহেব, আপনারা এই প্রতারকদেরকে দেখে রাখেন, এদেরকে হারে চিনে রাখেন। এরা যে প্রতারণা আমার সাথে করতে গিয়েছিল, আল্লাহর অশেষ সহমতে আছে তারা ধরা পড়েছে। কারণ আমি আমার নিজের চোখে দেখেছি তারা কি ধরনের কাজ করেছে। এরা না এরকম প্রবাসীদের কাছ থেকে টাকা লাখ লাখ টাকা হাতিয়ে নেয়। ওই যে পুলিশ চলে আসে, আসেন আপনার বেরোন। দাঁড়াও বলতেছি বাইরো, যাও। হাই হাই আল্লাহ রে আল্লাহ, দেশের ভিতরে সব বাটপার দেওয়া বলে গেছে। কুন্ডা ভাই কুন্ডা জামাই কিছুই কইতে পারি না। আজকে যদি এই বিয়ের আমি পড়াইতাম, কি যে একটা ফাঁসানি ফাঁসতাম আমি। আল্লাহ আল্লাহ, তুমি আমার বাঁচাইছো আল্লাহ।